আশা করি তোমরা সবাই ভালো আছো। বেশ কিছুদিন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, ওই জন্য অনেক গ্যাপ পড়ে গেছে। আই এম সরি ফর দ্যাট। আমার ইচ্ছাকৃত ঘটনাগুলো নয় বলে আমি কিছু করার ছিল না। আশা করি ভালো আছো। তোমরা যে ধৈর্য ধরে অপেক্ষা করেছো আমার লেকচার শোনার জন্য, এই জন্যেই তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা গত পর্বে পৃষ্ঠটান সংক্রান্ত আলোচনায় পৃষ্ঠ শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা ওইটা সম্ভবত তৃতীয় পর্বে একবার দেখে নিও, ওখান থেকে আমার পড়া শুরু। তবে যেহেতু অনেক গ্যাপ হয়ে গেছে, আজকের পর্বটা কিন্তু একটু বড় হবে। আজকে মোটামুটি বুদ্বুদ সংক্রান্ত কিছু আলোচনা করব। তোমাদের বইয়ে বা বই হোক আর না হোক, যেগুলো আনুষঙ্গিক আলোচনা করার প্রয়োজন, বুদ্বুদ সম্বন্ধে আমি আলোচনা করব পৃষ্ঠটান সংক্রান্ত ব্যাপারটাকে নিয়ে, বুদ্বুদের পৃষ্ঠটান সংক্রান্ত ব্যাপারটাকে নিয়ে। যাই হোক, বুদ্বুদ, তোমরা নিঃসন্দেহে বুদ্বুদকে চেনো, তোমাকে জানার দরকার নাই। তুমি কেন, তোমার যে ভাইটা বয়স 1 বছর, সেও কিন্তু বুদ্বুদ নেয়। এই ঈদের বাজারে হোক বা পুজোর বাজারে হোক বা বাজারে হোক, ওই আমাকে ফেনা কিনে দাও বাবা, ফেনা কিনে দাও, মানে বুদ্বুদ হয় ফেনা, সাবানের ফেনা দিয়ে এরকম চুপাই বোতলে এখন পাওয়া যায়, এরকম ফু করে। আমরা ছোটবেলায় কিন্তু সাবান পানির জলে গুলে দিয়ে একটু তারকে এরকম পাকিয়ে নিয়ে ওই সারাদিন ফু ফু করে ঘুরে ঘুরে বেড়াতাম। অর্থাৎ বুদ্বুদ কি এটা নিয়ে বলার দরকার নাই। তাছাড়াও বাচ্চা কাচ্চারা ওই দেখবা পেপসি পাইপ পেলে গ্লাসের মধ্যে পানি নিয়ে ফু দেয়, বুদ্বুদ বুদ্বুদ উঠে। তোমরা বুদ্বুদ সবসময় জানো। এই নিয়ে আমি বুদ্বুদ নিয়ে কল্পনা করতে চাচ্ছি না। বুদ্বুদ তোমরা ভালোই চেনো। আমরা পৃষ্ঠটান সংক্রান্ত ক্ষেত্রে জেনেছি যে পৃষ্ঠটানের কারণে বুদ্বুদগুলো গোলাকার হয়, বা যে কোনো একটা পানির ফোঁটা, অল্প পানির ফোঁটা, ক্ষুদ্র পানির ফোঁটা, বড় পানির ফোঁটা হলে একটু আকারটা গোলাকার ঠিক হয় না অভিকর্ষ বলের কারণে। ছোট বল যদি অভিকর্ষ বলের প্রভাব খুব একটা বেশি পড়তে না পারে, তাহলে নিটোল গোলাকার হয়। পৃষ্ঠ ক্ষেত্রফল ছোট করার জন্যই বুদ্বুদগুলা গোলাকার হয়। তোমরা এও জানো যে পৃষ্ঠ টানের কারণে পৃষ্ঠের যে পাতলা একটা ফিল্ম বা সর্ব একটা পর্দা তৈরি হয়, সেই পর্দার সবচেয়ে উপরে পৃষ্ঠের অণুগুলোর এদিক বরাবর কোনো আকর্ষণ নাই, নিচের দিকে অণুগুলো শূন্য বিহবে থাকে, এরা থাকে উচ্চ বিহবে। ফলে ওরা আকর্ষণ বল, প্রচুর আকর্ষণ বলে তাদেরকে টানতে চায়। সব অণুগুলোই কিন্তু ভিতরে ঢুকে যেতে চায়, মানে কেন্দ্রের দিকে চলে যেতে চায়। অর্থাৎ পৃষ্ঠের অণুর সংখ্যা যত সম্ভব কম থাকতে চায়। উপায় না থাকলে তারা যায় না, সুযোগ পেলেই চলে যায়। ফলে ওই তোমার এই পৃষ্ঠের অণুগুলো সবাই কেন্দ্রের দিকে যেতে চায়। আমি বিশেষ করে পানির ফোঁটার কথা বলছি, এমনি বুদ্বুদের ক্ষেত্রেও তাই, সবটা ক্ষেত্রেই তাই। যা হোক, ও ফলে পৃষ্ঠটা ছোট হতে চায়, মানে ক্ষেত্রফল ছোট হতে চায়, মানে ভলিউম ছোট করতে চায়, মানে কেন্দ্র বরাবর, পৃষ্ঠ কেন্দ্র বরাবর একটা বল ভোগ করে। কারণ ব্যাসার্ধ ছোট হয়, ক্ষেত্রফল ছোট হওয়া, ব্যাসার্ধ ছোট হওয়া, আয়তন ছোট হওয়া মানে ব্যাসার্ধ ছোট হওয়া, তার মানে সে পৃষ্ঠের অণুগুলো ব্যাসার্ধ বরাবর একটা বল অনুভব করে। এটা হলো বেসিক কথা। তার আগে বলে নি যে একটা বুদ্বুদ গোলাকার হলো কেন। নিঃসন্দেহে বাইরের পৃষ্ঠের চাপের চেয়ে ভিতরে চাপ বেশি। তুমি একটা যখন পানির মধ্যে একটা পেপসির পাইপ ডুবিয়ে বা সাবান পানিতে একটা, মনে রাখো সাবান পানির কথা বললাম, পরে আসছি। সাবান পানির মধ্যে একটা পেপসির পাইপ ডুবিয়ে তুলে নিয়ে দেখবো ওখানে একটা পাতলা পর্দা হয়েছে। এবার ফু দিলে সে ফুলে যায়। ফু দিলে কি হয়, বাইরে বায়ুর চাপ যা ছিল আগে ভিতরেও এপারও বায়ুর চাপ তাই ছিল। তুমি যখন ফু দিলে ভিতরে বায়ুর চাপ বাড়লো, বাইরে বায়ুর চাপ তুলনামূলক কম আছে, অতএব ঠেলে সে বড় হতে চাইলো। তার মানে বুদ্বুদের ভিতরে সবসময় চাপ বেশি, বাইরে চাপ কম। মাথায় এটা রাখতে হবে, ভিতরে চাপ বেশি, বাইরে চাপ কম। চাপের পার্থক্যের কারণে বুদ্বুদ গোলাকার হয়। কতখানি হয়? বুদ্বুদের বাইরে যে কোনো একটা রেখা টালে, বিশেষ করে মহাবৃত্ত বলতে সেই বৃত্তকে বোঝায়। গোলকের কেন্দ্রকে কেন্দ্র করে পৃষ্ঠে, গোলকের পৃষ্ঠে যে বৃত্ত আঁকা হয়
তাকে মহাবৃত্ত বলে। আমাদের নিরক্ষীয় রেখাটা বা বিষুব রেখাটা কিন্তু মহাবৃত্ত, প্রত্যেকটা দ্রাঘিমাংশ কিন্তু মহাবৃত্ত, কিন্তু 0 ডিগ্রি অক্ষাংশ ছাড়া অন্য যে কোনো অক্ষাংশ কিন্তু একটাও মহাবৃত্ত নয়। কেননা ওগুলো পৃথিবীর কেন্দ্রকে কেন্দ্র করে বৃত্ত তৈরি হয়নি। ঠিক আছে, যাই আমি যদি বুদবুদের মহাবৃত্তের পরিসীমা 2πr চিন্তা করি, তাহলে তার দৈর্ঘ্য এত, প্রতি একক দৈর্ঘ্যের পৃষ্ঠটান টি, তাহলে 2πr টি এই পরিমাণ একটা বল ক্রিয়া করবে, যে বল অণুগুলো ভিতরে ঠেলতে চাইবে। আগে বলেছি কেন ঠেলবে, আর ভিতরে বাতাস থেকে ঠেলতে চাইবে। দুটো ঠেলাঠেলি সমান হলে ওই অবস্থায় সাম্য অবস্থা থাকবে। তুমি চাপ বাড়িয়ে দাও, আমার আবার ব্যাসার্ধ বড় হয়ে যাবে, 2πr বড় হয়ে যাবে, 2πr টি বড় হয়ে যাবে, সাম্য অবস্থায় থাকবে। সবসময় ভিতরে চাপ বাড়লেই যদি বুদবুদ বড় হয়ে থাকে। এমনি কি বেলুনকে তুমি ফু দাও না কেন, বেলুনকে দেখো তুমি যত ফু দিচ্ছ তত সে বড় হচ্ছে। যখন এই বেলুনের পৃষ্ঠের অণুগুলো আর আন্ত বলে টান আর সহ্য করতে পারছে না, ফটাস করে ফেটে যায়। ঠিক একই কারণে বুদবুদে যখন তার পৃষ্ঠ টান জনিত অণুগুলো অণুর অভাবে আর সাপ্লাই দিতে পারে না, ফটাস করে ফেটে যায়। যাই, তাহলে কি শিখলাম? ভিতরে চাপ বেশি, বাইরে চাপ কম। আরেকটু চিন্তা করো তো, বুদবুদের বাইরের পৃষ্ঠ কিরকম, উত্তল না অবতল? উত্তল। ভিতরের পৃষ্ঠে কি? অবতল। তার মানে কি তুমি স্বীকার করে নিলে যে একটা বুদবুদের দুটো পৃষ্ঠ আছে, একটা বহির্পৃষ্ঠ যেখানে বাতাস এবং সাবানের ফেনার যে পৃষ্ঠটা সেটা উত্তল, বাইরে বায়ুমণ্ডলে বাতাস, আর ভিতরে দেখো একটা অবতল তল রয়েছে, এই একটা সাবানের ফেনা, এই একটা বাতাস, বাতাস সাবানের ফেনা, সাবানের ফেনা বাতাস, বাতাস সাবানের ফেনা, এই একটা পৃষ্ঠ, সাবানের ফেনা বাতাস, ভিতর দিকে একটা পৃষ্ঠ। দুটো পৃষ্ঠ বুদবুদের। কিন্তু পানির ফোঁটার কিন্তু একটা পৃষ্ঠ, ভিতরে সব পানি, বাইরে গোড়াটায় বাতাস, একটা পৃষ্ঠ। পানির মধ্যে একটা বুদবুদ তৈরি করো, ওরও একটা পৃষ্ঠ, ভিতরে বাতাস, বাইরে পানি। একটা মার্বেল খেলো না, বাচ্চারা মার্বেল খেলে, বা তোমাদের সাইকেলের বল লাগায় না, ছোট ছোট বল, বা তোমাদের শীষ পেনের মাথার মধ্যে একটা বল থাকে না, ওটা কটা পৃষ্ঠ? বাইরে বাতাস, ভিতরে লোহা, একটা পৃষ্ঠ। বুদবুদের দুটো পৃষ্ঠ, এটা কাগজের দুটো পৃষ্ঠ, তোমার হাতের দুটো পৃষ্ঠ। আমি এটাও গাল ফুলালাম, কটা পৃষ্ঠ? দুটো পৃষ্ঠ। আচ্ছা লক্ষ্য করো তো, আমি গাল ফুলালাম মানে কি? আগে আমার গাল তো ফ্ল্যাট ছিল, যদিও বুড়ো হয়ে গেছে, গাল বসে গেছে, দেখে গাল ফ্ল্যাট সমতল আছে, মানে ভিতরে বাইরের চাপ আর ভিতরে বাতাসের চাপ সমান। আমি যখন বাতাস দিয়ে চাপ দিচ্ছি, ভিতরে চাপ বেশি, অতএব আমার গালটাকে ঠেলে দিচ্ছে, বাতাসের চাপের চেয়ে আমার ভিতরে চাপ বেশি, তাই গালটা এদিকে ফুলে যাচ্ছে, মানে উত্তল। তার মানে কি হলো? ভিতরে চাপ বেশি তাই অবতল, বাইরের চাপ কম তাই উত্তল। ফাইন, মাথায় রাখো, উত্তল পৃষ্ঠে চাপ কম থাকে, অবতল পৃষ্ঠের চাপ বেশি থাকে। মাথায় রাখো, উত্তল পৃষ্ঠে চাপ কম, অবতল পৃষ্ঠে চাপ বেশি। আচ্ছা, পাল তুলা নৌকা দেখেছো? পাল তুলা নৌকায় যদি দেখো, তোমাদের ভাগ্যে জুটেনি মনে হয়, যা টিভিতে, সিনেমাতে বা এমনি কার্টুন টার্টুন দেখতে পারো, দেখবে পাল তুলা নৌকা, পালটা বাতাস থাকলেই এরকম উত্তল তল হয়ে যায়, অবতল তল হয়। মানে এপার দিয়ে দেখলে যদি নৌকা এদিকে যায়, বাতাস এদিকে প্রবাহিত হয়, তাহলে এইদিকে হয়ে যায় অবতল তল, আর যেদিকে অপোজিট দিকে উত্তল তল হয়ে যায়। এখানে চাপ কম না বেশি, অবতল তলে চাপ বেশি, এদিকে চাপ কম, চাপ ইন্টু ক্ষেত্রফল সমান বল। এখানে বাতাস থাকে, ভালো বল দিচ্ছে, বেশি বল। এখানে চাপ কম, ক্ষেত্রফলে কি, অতএব বল কম, অতএব উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে নৌকা সঞ্চালিত হয়। মজার ব্যাপার জানো, এটা জিনিস শিখে রাখো, আমাদের এই অঞ্চলটা মৌসুমী অঞ্চল। মৌসুমী অঞ্চলে সাধারণত বিশেষ করে গ্রীষ্মকালে, শীতকালে আরো বলা ভালো, আমাদের শীতকালে নদীর সমুদ্রের পানি থাকে উত্তপ্ত, ডাঙা থাকে শীতল, তাই সমুদ্র থেকে বাতাস, ভারী বাতাস উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে আসে, অতএব সমুদ্র থেকে বাতাস আমাদের ডাঙার দিকে আসে। আর আমাদের সব নদীগুলো কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, অর্থাৎ ভূমি থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়।
আর আমাদের সমুদ্র থেকে বায়ু, সমুদ্র থেকে অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। তাহলে স্রোতের বিপরীত দিকে যখন নৌকা টানতে হয় তখন তো অনেক কষ্ট, তাই না? তোমার তো ভেক্টরে পড়েছো বা গতিতে পড়েছো, নদীর স্রোতে অনুকূলে স্রোতের প্রতিকূলে নৌকা টানাতে গেলে কি সমস্যাগুলো হয় এটা তো পড়েছো। স্রোতের প্রতিকূলে টানবার জন্য এটাই একটা মজার ব্যাপার হলো, পাল তুলে দাও, বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে কম শ্রম করে তুমি নৌকা চালাতে পারবে। চিন্তা করো কত বছর আগে নৌকা আবিষ্কার হয়েছে মানুষের, তখন বিজ্ঞান সম্বন্ধে কিছুই জানতো না, কিন্তু প্রকৃতির শক্তিকে ব্যবহার করে সেই আমলের মানুষগুলো কত সুন্দরভাবে কাজে লাগাতো। আমরা এখন আর প্রকৃতির শক্তি খুব একটা কাজে লাগাই না, যান্ত্রিক শক্তি আমরা অন্যভাবে তৈরি করি। আমরা এই জীবাশ্ম ধ্বংস করি, হ্যান করি, ত্যান করি, বায়ুকে দূষিত করি, করে আমরা কাজ করি। আগেকার আমলে প্রকৃতির কোনো পরিবর্তন না ঘটে, প্রকৃতির কোনো ক্ষতি না করে, প্রকৃতির ভারসাম্য নষ্ট না করে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে মানুষ তার জীবনযাত্রা চালনা করতো। যাক, আরেকটা কথা বলছিলাম আমি, সাবান পানির কথা কেন বলছি, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। পানির পৃষ্ঠটান, সরি, পানির পৃষ্ঠটান কত জানো? 72.8 into 10 to the power minus 3 নিউটন পার মিটার। আচ্ছা, আরেকটু জেনে রাখো, গ্লিসারিন আমাদের লাগে, গ্লিসারিনের পৃষ্ঠটান 63 into 10 to the power minus 3 নিউটন পার মিটার। সাবান পানি পৃষ্ঠটান 25 into 10 to the power minus 3 নিউটন পার মিটার। একটু মাথায় রেখো, সবসময় মাথায় রেখো। আমরা একটা জিনিস তোমাদের বলেছিলাম এর আগে পর্বে, যে তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়, অর্থাৎ পৃষ্ঠটানের পরিবর্তন ঘটে তাপমাত্রা বাড়লে। আজকে বলবো পানির মধ্যে বা তরলের মধ্যে অপদ্রব্য মিশ্রিত হলে পৃষ্ঠটানের পরিবর্তন ঘটে। বারে কবে কিন্তু এখনো বলিনি। কি বললাম? তরলের মধ্যে অপদ্রব্য মিশ্রিত হলে, বিস্তৃত কথা বলা ভুল হয় মনে হয়, এটা ত্রুটিপূর্ণ শব্দ, দ্রবীভূত হলে, পানির মধ্যে বা তরলের মধ্যে অপদ্রব্য দ্রবীভূত হলে পৃষ্ঠটানের পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়? তরলের মধ্যে যদি অপদ্রব্যগুলো অজৈব অপদ্রব্য হয় যা দ্রবীভূত হচ্ছে, অর্থাৎ তরলে অপদ্রব্য মানে অজৈব অপদ্রব্য যদি দ্রবীভূত হয় তাহলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। আর যদি তরলের মধ্যে জৈব পদার্থ দ্রবীভূত হয় তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়। ঠিক আছে? পৃষ্ঠটান হ্রাস পায় জৈব পদার্থ দ্রবীভূত হলে, আর অজৈব পদার্থ দ্রবীভূত হলে কি হয়? পৃষ্ঠটান বৃদ্ধি পায়। খুব মজা রাখো, সাবান কিন্তু জৈব পদার্থ, তাই না? তাও তো সাবান বানিয়েছে জানো, সব চর্বি টুবি কি দিয়ে বানায়? জৈব পদার্থ না? সাবানের পানি যখন সাবানের মধ্যে যখন পানি গুলে দেওয়া যায় তখন তার পৃষ্ঠটান হ্রাস পেয়ে যায়। কতখানি হ্রাস পেয়ে যায় দেখেছো? কোথায় 72.8 into 10 to the minus 3 বা 3 নিউটন পার মিটার। আর যখন সাবান পানি হলো তখন তার পৃষ্ঠ হচ্ছে 25, 3 ভাগের 1 ভাগ প্রায়, তাই না? পৃষ্ঠটান যেমনটা ইস্পাত আর একই মোটা একই লম্বা রবার, একটা ইস্পাতকে টান দাও, একটা রবারকে, কত রিল্যাক্সলি বড় হবে না? আরামদায়ক না? টান কমে গেছে তো, তাই না? লোহার অণুগুলো খুব দৃঢ়, বড় হতে চায় না, পটাশ ভেঙে যায়, আর রবারগুলো টানছে আরামসে বড় হয়, তাই না? অণুগুলো পরস্পর রিল্যাক্সে বড় হয়। বুঝতে পারছো? ওই জন্য সাবান পানি দিলে পৃষ্ঠটান অনেক হ্রাস পায়, ওই জন্য বুদবুদ বড় হয়।
আমাদের ছোট ছোট পানি গ্লাসের মধ্যে পানি নিয়ে তুমি একটু পাইপ দিয়ে ফুদাও, ফুটফুট করে উঠবে, ফুটফুট করে ফেটে ফেটে যাবে। আর সাবান পানি একটু মিশিয়ে দিয়ে বা একটা শ্যাম্পু একটু গ্লাসের পানির মধ্যে একটা শ্যাম্পু দিয়ে দাও, চুরি করে দিও, বললে বকবে আবার। একটু ঘুটে নিয়ে পেপসি পানি ফুটে দেবে, গ্লাস ভর্তি হয়ে ফেনা হয়ে গেছে। আরো মজা, তোমার যে হাত ধো, কি বলে এটাকে, হ্যান্ড ওয়াশ, তাই না? এখন তো করোনার সময় হ্যান্ড ওয়াশ তো প্রত্যেকের ঘরে, ওর মধ্যে গ্লিসারিন থাকে, বুঝতেই পারছো। ওইটা যদি একটু পানির মধ্যে দিয়ে তাহলে বড় 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 তোমার আরো শিখিয়ে দিই, দেখো 6:2:1, 6 চামচ পানি হলে 2 চামচ শ্যাম্পু, শ্যাম্পু আর 1 চামচ গ্লিসারিন। 6 চামচ পানি, 2 চামচ শ্যাম্পু, 1 চামচ গ্লিসারিন, মানে 6:2:1। এই অনুপাতে যে তুমি, আচ্ছা পানি সম্বন্ধে একটু কথা বলবো, মনে রাখো, এই পানি দিয়ে যদি, এইটা দিয়ে যদি মিশ্রণ করে বুদবুদ বানাও না, বিশাল বিশাল বুদবুদ হবে। এবং ভাবলে আশ্চর্য হয়ে যাবা যে তোমাকে ওই বুদবুদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। মজার ব্যাপার। তবে পানির কথা যেটা বলছিলাম, আমরা যে পানি খাই সেটা কিন্তু অনেক অপদ্রব্য দ্রবীভূত থাকে, দ্রবণ থাকে। পানি কিন্তু নিজস্ব কোনো স্বাদ নাই। এই পানিতে কি বলবো, অপদ্রব্য মিশ্রিত হয়ে স্বাদ হয়, অর্থাৎ লবণ মিশ্রিত হয়। আর লবণ মিশ্রিত হলে আমরা বলি খার পানি। ছোটবেলা তো পড়েছো, ক্লাস 6, 7 খার পানি, মৃদু পানি পড়েছো না? কঠিন পানি বা খার পানি, মৃদু পানি। ওই খার পানি ওই সাবানে খানা হতে চায় না, হ্যান না তেন না, এই এই অপদ্রব্য থাকার কারণে। সেজন্য পানিটাকে ফুটাতে হয়, ভালো করে ফুটিয়ে ঠান্ডা করতে হয়, করে তলানি হয়ে নিচে জমে যায়। বাড়িতে তোমরা দেখো, চাটা করার সময় যদি চাটা করতে গিয়ে মা হঠাৎ কেউ লোক টোক চলে আসে, চা কেটলিতে ছিল, ওই স্টোভটা বন্ধ করে চলে গেল, দেখো তলায় নিচে সাদা হয়, তখন প্রস্ত করে যায়, তলানি, ওইসব অপদ্রব্য। তারপরে যদি পরিষ্কার পানিটা নাও, তাহলে সফট ওয়াটার হয়ে গেল। সফট ওয়াটার কি এটা, শ্যাম্পু, শ্যাম্পু নিতে পারো, হ্যান্ড ওয়াশ নিতে পারো, কিংবা ডিশ ওয়াশ, মা রান্না করে থাকে ডিশ ওয়াশ লিকুইড, ওই ডিশ ওয়াশ নিতে পারো। আর গ্লিসারিন, গ্লিসারিন তোমার ঘরেই থাকে, দেখবো তোমার যদি বড় বোন থাকে, দেখবো আছে ঘরে, মা যদি মার ঘরেও থাকতে পারে গ্লিসারিন। এগুলো দিয়ে একটু লেপ করে দেখবা কি বড় 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 বুদবুদ হবে। ওকে, এগুলো গোপন কথা বলতে নেই, তোমরা আবার শেষ কান্ডে করে মার কাছে গাল টাল খাবে, পরে বলবো যে সার এগুলো বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তাই কি? আচ্ছা, পরিষ্কার হলো এটা। আসো, আমরা বুদবুদ শিখে গেলাম, পৃষ্ঠ শিখে গেলাম। কেননা পৃষ্ঠ শিখলাম কেন? পৃষ্ঠ জয়টা, পৃষ্ঠটান তয়টা। কেননা আমি বলেছি পৃষ্ঠের উপরে একটা রেখা টানলে পৃষ্ঠের উপর, পৃষ্ঠের সমতলে, সমান্তরালে এবং রেখার উপর লম্ব বরাবর প্রতি একক দৈর্ঘ্যে যে টান, তাকে পৃষ্ঠ টান বলে। একক দৈর্ঘ্য বলে পার নিউটন, মিটার হয়ে গেছে, তাই না? তো ঠিক আছে, তাহলে এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ। পৃষ্ঠ কটা হলো? দুটো। দুটো হলে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে, দুটো পৃষ্ঠ বৃদ্ধি পাচ্ছে, একটা পৃষ্ঠ তো বৃদ্ধি পাচ্ছে না, ঠিক আছে না? ওকে, আচ্ছা আগে দেখি যে একটা আর ব্যাসার্ধের বুদবুদ বানাতে গিয়ে আমাকে কতখানি কাজ করতে হবে। ঠিক আছে, আমি 1 ফোঁটা পানি নিলাম, আগে পেপসি পাইপের মাথায় পানি নিলাম, সাবান পানির মধ্যে চুবাই দিলাম, পানি নিলাম। এখন আমি বলতে পারি ক্ষেত্রফল 0। এখন এটাকে তুমি ফু দিলাম, এত বড় একটা ধরো গোলক তৈরি হলো, যার ব্যাসার্ধ হলো r। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে পৃষ্ঠের? এর পৃষ্ঠের ক্ষেত্রফল ব্যাসার্ধ r হয়, তাহলে টুয়াইস পাই r। কয়টা পৃষ্ঠ? ভিতরে একটা পৃষ্ঠ, বাইরে একটা পৃষ্ঠ, ইন্টু 2। তাহলে 2 ইন্টু পৃষ্ঠের ক্ষেত্রফল, তাই লিখলাম কিনা বলো? 4 পাই r স্কয়ার। পৃষ্ঠের ক্ষেত্রফল টুয়াইস পাই তো পরিসীমা, 4 পাই r স্কয়ার, অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু 2, দুটা পৃষ্ঠ বলে এই আমি এখানে এ না লিখে আমি একটু কথা লিখতে যাচ্ছি। আমার আগে ছিল ক্ষেত্রফল 0, এখন হলো 4 পাই r স্কয়ার।
আগে ছিল বিয়োগ শূন্য, এটা যদি এ হয়, এটা যদি শূন্য হয়, তাহলে বিয়োগ করলে আমি যেটা পাবো তাকে ডেল এ বলতে পারি, বিয়োগ করলে এটা থাকছে। অর্থাৎ আমরা যে ক্ষেত্রফল বৃদ্ধি, এটা এইভাবেই লিখি ডেল এ, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। আগে ছিল আমার ক্ষেত্রফল শূন্য, এখন হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাদের আমার ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে ডেল এ। আচ্ছা, যদি এই যে তরল দিয়ে তুমি এই বুদবুদটা বানালে তার যদি পৃষ্ঠ টান এস হয়, তাহলে আমার পৃষ্ঠ শক্তি ই, আমি আর ডেল লিখছি না কারণ মোটটাই পৃষ্ঠ শক্তি, টুয়াইস ইন্টু ডেল এ ইন্টু 4 ইন্টু এস, তাহলে কি দাঁড়ালো 2 ইন্টু 2 ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু এস সমান 8 পাই আর স্কোয়ার এস। এই পরিমাণ শক্তি প্রয়োজন বা এই পরিমাণ তোমাকে কাজ করতে হবে। এস হলো কিন্তু পৃষ্ঠটা, কাজ করতে হবে, সরি আবার ভুল লিখেছি, এই পরিমাণ কাজ করতে হবে। 8 পাই আর স্কোয়ার এস ব্যাসার্ধের বর্গ ইন্টু সারফেস টেনশন ইন্টু তল সংখ্যা ইন্টু টুয়াইস পাই, 4 পাই। তাহলে এটা হলো আমার পৃষ্ঠ শক্তি, বলবো না, আমি বলবো এটা যে এই পরিমাণ কাজ করতে হবে আর ব্যাসার্ধের একটা বুদবুদ বানাতে হলে। খুবই গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি একটু আগে আলোচনা করলাম যে একটা পানির বুদবুদ, ধরো এর ব্যাসার্ধ হলো আর, এখানে চাপ ধরো পি, বাইরের চাপ ধরো P0, ধরো তাহলে আমার চাপের পার্থক্য সমান, এটা বলবো আগে আলোচনা করেছি, P0 মাইনাস P মাইনাস P0। ধরে নাও যে এই ডেল পি চাপ বৃদ্ধি করার ফলে আমার এই বুদবুদটা যার ব্যাসার্ধ ছিল আর, সেটা স্মল আর সমান ব্যাসার্ধ বৃদ্ধি পেল এই চাপের কারণে। স্মল আর ডেল আর পরিমাণ ব্যাসার্ধ বৃদ্ধি পেল। শর্ত হলো যে এই ডেলারটা এত ছোট যে এই ডেলার পরিমাণ বৃদ্ধির ফলে আমার এই চাপের কোনো পরিবর্তন ঘটেনি। আমি আবার বলছি, আমার এই চাপ বৃদ্ধির ফলে, মানে এই যে পরিবর্তন, চাপের পরিবর্তনের জন্য সে যে ডেলার পরিমাণ ব্যাসার্ধ বাড়লো, তাতে এত অল্প যে এতে তার চাপের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, ওকে। তাহলে আমি বলতে পারি যে আমার এখানে কতখানি শক্তি সঞ্চিত হয়েছে। কটা পৃষ্ঠ? দুটা পৃষ্ঠ। সঞ্চিত শক্তি আমি ডি, এখানে আগে একটা ছিল এখন আর একটা হলো, ডেল ই লিখলাম। আমার এখানে দুইটা পৃষ্ঠ ইন্টু ক্ষেত্রফল পরিবর্তন ইন্টু পৃষ্ঠটা, ওকে। 2 ক্ষেত্রফল আগে ছিল 4 পাই আর স্কোয়ার, আগে তো ছোট ছিল, আগে বড়টা লিখি। আমার 4 পাই, বর্তমান ব্যাসার্ধ কত? আর প্লাস ডেল আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার এস। রিমেম্বার, এই ডেল আর ইজ ভেরি 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 স্মলার দ্যান আর। মাথায় রেখো কথাটা, পরে কিন্তু আমাদের কাজে লাগবে কথাটা। সমান আমি 8 পাই
আর স্কোয়ার প্লাস টোয়াইস আর ডেল আর প্লাস ডেল আর স্কোয়ার মাইনাস 4 পাই তো কমন নিয়ে নিয়েছি আর স্কোয়ার এস। এই আর স্কোয়ার কেটে দিলাম। এখন প্রশ্ন হলো ডেল আর ইজ ভেরি ভেরি স্মল, ডেল আর খুব 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 ছোট, এত ছোট যে চাপের পরিবর্তনের উপরে কোনো প্রভাব পড়ে নাই, এবং তাকে যখন বর্গ করি তখন উচ্চঘাত নিঃসন্দেহে বর্জন করা যায়। কি বল? অবশ্যই উচ্চঘাত বর্জন করা যাবে। তাহলে আমি লিখতে পারি এটা থাকে খালি আমার সমান 16 পাই ইন্টু আর, আচ্ছা আর থাক ইন্টু ডেল আর ইন্টু এস, এই পরিমাণ শক্তি। এই শক্তিটা আমাকে পেতে হলে আমাকে কিছু কাজ করতে হয়েছে, আমাকে ডেলার পরিমাণ স্মরণ ঘটিয়েছি আমি, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হলো আমার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে নিঃসন্দেহের ভিতরে বা আমার মূল যে অবস্থায় ছিল আর কি 4 পাই আর স্কয়ার। আমার চাপের পরিবর্তন কত হয়েছে? ডেল পি, সরি, এই হলো আমার ক্ষেত্রফল ইন্টু চাপ সমান বল। আর আমি এই পৃষ্ঠের কথাই সরিয়েছি, ডেলার পরিমাণ সরিয়েছি। তাহলে বল ইন্টু সরণ ডেলার সমান কাজ। তাহলে আমি এই পরিমাণ কাজ করেছি, এই কাজের কারণে আমার এই পৃষ্ঠের এই পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে। তাহলে এই কাজ সমান এই শক্তি। নিঃসন্দেহে সাম্যাবস্থায় W ইকুয়াল টু ডেল ই। তাহলে আমি লিখতে পারি 4 পাই আর স্কোয়ার ডেল পি ইন্টু ডেল আর ইকুয়াল টু 16 পাই আর ডেল আর। আচ্ছা, ডেল আর মনে হয় কেটে যায়, একটা আরো মনে হয় কেটে যায়, পাই পাই কেটে যায়, 4 4 16 এখানে থাকে। ও পৃষ্ঠটান বাদ গেছে এখানে আমার। তাহলে কি হলো বলো? এখানে কি আছে আমার? আর আছে, আর ডেল পি ইকুয়াল টু 4s। তাহলে ডেল পি সমান 4s বাই আর। আমি এটাকে একটু মডিফাই করতে চাই। আমি এখানে দেখো এই 2 আমার বলেছিলাম পৃষ্ঠ সংখ্যা, আমি যদি 2টাকে এখানে রাখতাম, বোঝার জন্য বলছি, আমি 2টা যদি এখানে রাখতাম তাহলে 2 ইন্টু 4 হতো কিনা বলো? এই 4 আর এই 2 গুণ করলে কি হতো? 2 ইন্টু 8 হতো। আমি এখানে 2 ইন্টু 8 লিখতাম, 2 ইন্টু 8 লিখতাম, তাহলে এখানে 2 হয়ে আমার এই 4টা কাটতো। তাহলে আমি এখানে লিখতে পারতাম 2 ইন্টু 2s, তার মানে হচ্ছে 2 ইন্টু টুয়াইস অফ আর। আমি এরকম একটু লিখতে চাচ্ছিলাম। আর একটা কোনো ভুল নাই, তো বোঝানোর জন্য এখন বলছি যে আমি আমার ফর্মুলা 4s বাই আর, কিন্তু আমি বলতে চাচ্ছি ফিলিংসটা যে ডেল পি ইকুয়াল টু 2 ইন্টু টুয়াইস বাই আর। এই 2টা হচ্ছে পৃষ্ঠ সংখ্যা, অর্থাৎ ডেল পি ইকুয়াল টু n ইন্টু s টুয়াইস বাই আর। এটা হচ্ছে মূল কথা। এখন তুমি এভাবে চিন্তা করো যে আমার পৃষ্ঠ একটা, যেমন ধরো একটা পানির ফোঁটা বা পানির মধ্যে একটা বুদবুদ, তার n ইকুয়াল টু কত হচ্ছে বল? একটা পৃষ্ঠ। সেক্ষেত্রে ডেল পি ইকুয়াল টু n এর মান 1 ইন্টু টুয়াইস বাই আর, অর্থাৎ ডেল পি ইকুয়াল টু টুয়াইস বাই আর। আমি এই কথাটা বলতে চাচ্ছি যে আমার পৃষ্ঠ সংখ্যা যত, এই হচ্ছে সেই 2। বুঝতে পেরেছ? তাহলে সাবানের ফেনা বা যে কোনো ফেনাতে যে বুদবুদ তৈরি হবে, সে বুদবুদের ভিতরে অতিরিক্ত চাপ 4s বাই আর। পানির ফোঁটা বা তেলের ফোঁটা
তার জন্য হবে ফলের জায়গায় 2 বসবে S/R। এটা 2 তল বিশিষ্ট বুদবুদ, এটা হচ্ছে 1 তল বিশিষ্ট বুদবুদ। এটাই মাথায় রাখতে বলছি কথাটা, বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। আমরা তাহলে বুঝলাম যে পৃষ্ঠটান বুদবুদের জন্য 4S/R, সরি, অভ্যন্তরীণ অতিরিক্ত চাপ 4S/R। আর একটা পানির ফোঁটা বা বৃষ্টির ফোঁটা বা তেলের ফোঁটা বা পানির মধ্যে ডুবন্ত একটা বুদবুদ ও তার পৃষ্ঠটান 2S/R। আর হলো ব্যাসার্ধ, S হলো পৃষ্ঠটান। এখানে কিন্তু একটা কথা আছে, ডেল পি, কিন্তু তার মানে হচ্ছে পি মাইনাস P0, এটা ভিতরের চাপ, এটা বায়ুমণ্ডলের চাপ। আর ডেল পি সমান, আমি যদি 2টা পৃষ্ঠ ধরি 4S/R, আমি যে তরলের জন্য কাজটা করব সেই তরলের ক্ষেত্রে কিন্তু এস একটা ধ্রুব রাশি। এস যদি ধ্রুব রাশি হয় তাহলে আমি লিখতে পারি ওই নির্দিষ্ট একটা তরলের ক্ষেত্রে উপরে ধ্রুব এস ধ্রুব ইন্টু 4 ধ্রুব বাই আর, তার মানে ডেল পি সমানুপাতিক 1/R। মানে ভিতরে অতিরিক্ত চাপ তার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। কি বললাম? বুদবুদের অভ্যন্তরে, বুদবুদ না হলেও হবে, তোমার পানির ফোঁটার মধ্যে হবে, তখন 4 থাকবে না 2 থাকবে। বুদবুদের অভ্যন্তরে চাপ তার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এই ব্যাপারটা কি ফিল করো? তুমি কি ছোট বেলুন ফুলিয়েছো? বাচ্চাদের এই এমনি উৎসব সময় গেটটাতে ছোট ছোট বেলুন বেঁধে বেঁধে টাঙিয়ে রাখো, ছোট বেলুন ফুলিয়েছো? নিঃসন্দেহে ফুলিয়েছো। তুমি তোমার ভাইয়ের জন্মদিনে কিংবা বড় বোনের বা বন্ধু বান্ধবের বা চাচা ফুপা ফুফি ইত্যাদি ইত্যাদি এর বিবাহ বার্ষিকীতে বড় বড় বেলুন ফুলিয়েছো? অবশ্যই ফুলিয়েছো। একটু চিন্তা করো তো, কোন বেলুনগুলো ফুলাতে তোমার প্রথম দিকে ফুলাতে কষ্ট বেশি হয়? ছোট বেলুন ফুলাতে কিন্তু কষ্ট হয়। ছোট বেলুন ফুলাতে বেশি করে ঠেসে ধরে চাপ দিতে হয়, প্রথমে পক করে ফুলে যায়, তারপরে আস্তে আস্তে ফুলাও আর বড় হতে থাকে। কিন্তু এই জন্মদিনের বড় বেলুন, শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী সব লেখা হার্টের মতো ভাঁজ করে ইত্যাদি ইত্যাদি, ওই বেলুন গুলো ফুলাতে গেলে মনে কাছে নিয়ে ফুললেই মনে আরামসে ফুলে যাচ্ছে। ভাবো তুমি যে মা এত বড় বেলুন ফুলালাম, একটুও চাপ লাগলো না, আর পুচ্ছি পুচ্ছি বেলুন ফুলাতে আমার বুকের উপর চাপ গেছে, বুক ব্যথা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ঘটনা, এটাই হচ্ছে ঘটনা। যে বেলুনে যত ছোট ব্যাসার্ধ ছোট, তাকে ফুলাতে বড় করতে তত বেশি চাপ লাগবে। মারাত্মক ফিল করো। আচ্ছা, তোমরা লাঠি বেলুন বা সাপ বেলুন দেখেছো? এই বাজারে পাওয়া যায় একটা লম্বা লাঠির মতো, এরপরে আবার বেলুনকে বাঁদর টাদর বানিয়ে টানিয়ে বিক্রি করে, লেজ ধরে ধরে, দেখেছো না? বা একটা বেলুনের সঙ্গে কুটি কুটি করে হ্যান্ডেল ধরে থাকে, দেখেছো সব বেলুন গুলো? ওগুলো তুমি মুখ দিয়ে ফুলাতে পারবে না, এত চাপ লাগে, ভিতরে চিকন ছিদ্র, ব্যাসার্ধ খুব কম। ও বেলুন তুমি কখনোই মুখ দিয়ে ফুলাতে পারবে না, তোমাকে পাম্পার দিয়ে ফুলাতে হয়, বিকজ ব্যাসার্ধ ছোট। ব্যাসার্ধ ছোট হলে চাপ অনেক 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 বেশি। মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনা দিয়ে আমরা কি ফিল করলাম একটু আমি দেখতে চাই। আচ্ছা, একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো তুমি সাবান পানি দিয়ে অনেকগুলো বুদবুদ উড়িয়েছো, কোনটা ছোট হয়েছে, কোনটা বড় হয়েছে, হ্যান্ডস্ট্যান্ড হয়েছে। এবার তুমি একটা পেপসির পাইপ নাও, একটা পেপসির পাইপ নাও, মাঝখানে একটু চেপে ধরো, এই মাথাটা নিয়ে একটা ছোট্ট বুদবুদের এই গায়ে কুচকে গুঁতা দিয়ে দাও, এখানে এই বুদবুদটা এখানে লেগে গেল। একটু মনে করি, দেখতে পাবো না হয়তো, এইখানে লেগে গেল।
এখানে কিন্তু চেপে ধরে আছো তুমি। এবার এই মাথা দিয়ে একটা বড় বুদবুদের ভিতরে খোঁচা মেরে ঢুকিয়ে ধরো এটার ব্যাসার্ধ হচ্ছে R1, এর ব্যাসার্ধ হচ্ছে R2, R2 is greater than R1, এটা ব্যাসার্ধ বড়, এটা ছোট। এবার যদি তুমি এই চেপে দেওয়া ছেড়ে দাও, মানে এখান দিয়ে বাতাস যাওয়া আসার অনুমতি দিয়ে দাও, তাহলে কি হবে বলো? আচ্ছা, এই বেলুনটা কি আস্তে আস্তে বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে, সমান সাইজ হলে থেমে যাবে? এরকম কিছু কি আশা করছো? যদি আশা করে থাকো, চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছো। আমি তোমাকে বলেছি অতিরিক্ত চাপ ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এটার ব্যাসার্ধ ছোট, P1 চাপ ইজ গ্রেটার দেন P2 চাপ। এর ব্যাসার্ধ বড়, চাপ কম, ব্যাসার্ধ ছোট, চাপ বেশি। চাপ যদি বেশি হয়, উচ্চ চাপ থেকে বাতাস নিম্ন চাপের দিকে প্রবাহিত হবে। ঠিক আছে না? সাধারণ কথা। সুতরাং এইটা ছোট হতে শুরু করবে আর এইটা বড় হতে শুরু করবে। এইটা ছোট হবে, এইটা বড় হবে, এইটা ছোট হবে, এইটা বড় হবে। বলে যে এত কম কম, এখানে বেশি বেশি কেন? অবশ্যই চাপ যে কমে যাচ্ছে, ওই কারণে। তাই অত জটিল দেওয়ার দরকার নেই। কখন এই ঘটনাটা থামবে? থামবে তখন যখন এই পাইপের এই বেলুনটা মানে এই বুদবুদটা এই পৃষ্ঠের বক্রতা আর এই যেমন মুখের কাছে এসে লাগবে, এটা ছোট হতে হতে এখানে চলে আসবে, এর বক্রতার ব্যাসার্ধ আর এর বক্রতার ব্যাসার্ধ যখন সমান হয়ে যাবে, তখন ভিতরে চাপ সমান, তখন থামবে। এটা একেবারে নলের কাছে গিয়ে স্ট্রেট হবে না, বা নলের কাছে গিয়ে পুটলি হয়ে থাকবে না। কি হয়ে থাকবে? এর যে বক্রতার ব্যাসার্ধ, এর বক্রতার ব্যাসার্ধ সমান হবে, তারপরে গিয়ে ঠেলাঠেলি থামবে। কেন? ব্যাসার্ধ সমান হলে চাপ সমান হবে। খুব মজার জিনিস। ছোট আরো ছোট হয়, বড়কে ঠেলে আরো বড় করে দেয়। কি মজার কথা, তাই না? আচ্ছা, আসো আর একটা কাজ করা যাক। কাজ হলো যে ধরো এই একটা বুদবুদ, এর ব্যাসার্ধ হচ্ছে R1, আর এই একটা আরেকটা বড় বুদবুদ উড়ে এসে এর গায়ে লেগে গেল। এরকম লাগে না? দেখনি? এরকম লেগে গেল। ভিতরের চাপ নিঃসন্দেহে P1, এর ব্যাসার্ধ চাপ, এর ব্যাসার্ধ R2, তাহলে চাপ P2। তাহলে এর বক্রতার ব্যাসার্ধটা মনে করো এই জায়গাটা এমনি হয়ে গেল। এর বক্রতার ব্যাসার্ধ কত হবে? কমন যে তল, সাধারণ তলের বক্রতা কত হবে? আমি ধরলাম এর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে R। তাহলে এইটার বক্রতা হচ্ছে R1, এইটার বক্রতা হচ্ছে R2। এখানে চাপ P1, এখানে চাপ P2, আর বায়ুমণ্ডলের চাপ P। আচ্ছা, এটা বেলা লিখতে পারি আমার del P1 equal to P1 minus P0 equal to 4R1 by 4 P1 S by R1। এটার বেলায় del P2 equal to P2 minus P0 সমান 4S by R2। আর এটা যার বক্রতার ব্যাসার্ধ, তার জন্য এর ভিতরের চাপ P1 আর এর পৃষ্ঠের উত্তল তলের দিকে চাপ P2। যেহেতু উত্তল তল, নিঃসন্দেহে এখানে চাপ কম, এখানে চাপ বেশি। তাহলে এই বক্রতলের ক্ষেত্রে এই চাপ মাইনাস এই চাপ, অর্থাৎ del P সমান P1 minus
P2 equal to 4s by r, এটা আমি লিখতে পারি। এখান থেকে নিঃসন্দেহে লেখা যায় P1 equal to P0 plus 4s by r1, এটার জন্য লিখতে পারি P2 equal to P0 plus 4s by r2, এটার জন্য লিখতে পারি এটা লেখাই আছে। আমি এখানে এক কাজ করি, P1 এবং P2 এর মানটা এখানে বসিয়ে দিই। P0 plus 4s by r1 minus P0 plus 4s by r2 equal to 4s by r, sorry minus বা আর বা সহজ করলে এই P1 minus P2, তাহলে P1 কাটছি, 4s দুই পক্ষে কমন যাচ্ছে, ঠিক আছে লিখে রাখি 4s 1 by r1 মানে দেখুন করলাম 1 by r2 equal to 4s by r, 4s কেটে যায়, 1 by r1 plus minus 1 by r2 equal to 1 by r, কিংবা 1 by r equal to r1 r2 minus r1 1 by r, তাহলে r equal to r1 r2 divided by r2 minus r1, এই হলো আমার এই বক্রতলটার কমন যে তল তার ব্যাসার্ধ। মজার না? আচ্ছা ঠিক আছে, আরেকটা কাজ করা যাক, এটা বুঝে দিই। থ্যাংক ইউ। ধরো এই একটা বুদবুদ, আরে কি আকার, এই একটা বুদবুদ, এর ব্যাসার্ধ r1, ভিতরের চাপ P1, এই একটা বুদবুদ, এর ভিতরের চাপ ব্যাসার্ধ r2, চাপ P2, বায়ুমণ্ডলের চাপ P0। এখন এই দুটো বাতাস রঙে এসে ধাক্কা লেগে ধপ করে একটা বুদবুদ হয়ে গেল, ধরা যাক তার ব্যাসার্ধ r, চাপ P। এখন এর ভিতরে চাপ তুমি জানো, এর ভিতরে চাপ তুমি জানো, এর ব্যাসার্ধ জানো, এরও জানো, তাহলে তোমাকে বলা হলো বায়ুমণ্ডলের চাপ কত, যদি পৃষ্ঠটান জানো তাহলে ভালো কথা, কিংবা এটা প্রশ্ন হতে পারে তাহলে বলো দেখি আমার এই তরলের পৃষ্ঠটান কত, এলিমান অফ দিস, এটা কিংবা এটা, দুটো যে কোনো একটা জিজ্ঞাসা করতে হতো, ঠিক আছে। এখানে তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। আমরা এক কাজ করি, আমরা যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটেনি তাহলে বয়েলস ল অ্যাপ্লাই করি। তাহলে P1 V1 এর আয়তন V1 প্লাস P2 V2 এর আয়তন, এই দুটো মিলে একটা হয়েছে, ভিতরে চাপ হয়েছে P আর আয়তন হচ্ছে V। আমি ধরলাম এর আয়তন V1, এর আয়তন V2, এর আয়তন V। আচ্ছা V1 সমান কত, V1 সমান কত 4/3 পাই r1 কিউব, V2 সমান কত 4/3 পাই r2 কিউব, and V equal to 4/3 পাই r কিউব। ফাইন। আচ্ছা এখানে P1 minus P0 equal to 4s by r1, P2 minus P0 equal to 4s by r2, and P minus P0 equal to 4s by r. Fine. Okay. এখানে P আছে, P আর P আছে, রিপ্লেস করে ফেলি এখান থেকে লিখতে পারি তাহলে P1 equal to P0 plus 4s by r1, এখান থেকে লিখতে পারি P2 equal to P0 plus 4s by r2,
এটাকে লিখতে পারি পি ইকুয়াল টু P0 প্লাস ডেল এস বাই আর। এই মানগুলো এখানে বসিয়ে, এই মানগুলো বসিয়ে, মজার ব্যাপার তাই না? এটা P0 plus 4s by R1 into 4 by 3 pi R1 cube plus P0 plus del S by R2 into V0 4 by 3 pi R2 cube equal to P0 plus 4s by R into 4 by 4 by 3 pi R cube R1 R2 R ওকে। আচ্ছা 4 by 3 কেটে গেল, আমি এটার সাথে R1 কিউব গুণ করব, এটার সাথে R2 কিউব গুণ করব, এর সাথে R কিউব গুণ করব, তাহলে কি হয় দেখো P0 R1 cube plus 4s R1 square টা কেটে গেছে প্লাস P0 R2 cube plus del S by del S কেন হবে 4s 4s কেটে যাচ্ছে, একটা 4s R2 square equal to P0 R cube plus 4s by দরকার নেই কেটে গেছে 4s R square। আচ্ছা P0 গুলো একদিক করি আর s গুলো একদিক করি, তাহলে কি হচ্ছে দেখো P0 R1 cube plus R2 cube minus R cube equal to এটাকে আগে লিখি 4s R square minus R1 square minus R2 square। এখন যদি P0 চাই তাহলে P0 সমান লিখতে পারি এটা P0 equal to 4s, উপরে থাকছে R square minus R1 square minus R2 square divided by R1 cube plus R2 cube minus R cube। ওকে, আর যদি আমাকে s বের করতে বলে তাহলে দেখো আমি লিখতে পারি s equal to P0 by 4, এখানে হচ্ছে R1 cube plus R2 cube minus R cube divided by R1 square or R square minus R1 square minus R2 square। It is another demand, যে কোনো একটা তোমাকে বের করতে হতে পারে। মজার ব্যাপার কি বলো? আচ্ছা আরেকটু কাজ আমরা করব। আচ্ছা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, খুব সহজ, চিন্তা করো। আমাকে বলা হলো যে যেখানে বায়ুমণ্ডল নাই সেখানে তুমি গিয়ে তুমি একটা R1 ব্যাসার্ধ, ভিতরে চাপ P1, আর একটা R2 ব্যাসার্ধ, ভিতরে চাপ P2, একটার সঙ্গে একটা ধাক্কা লেগে একটা R ব্যাসার্ধে P অভ্যন্তরীণ চাপের একটা বুদবুদ হলো। আমাকে বলা হলো R সমান কত? বায়ুমণ্ডলের চাপ তো 0, তাহলে এখানে আমি লিখতে পারি P1 equal to 4s by R1, P2 equal to 4s by R1, আর এখানে লিখতে পারি P সমান 4s by R। তাহলে P1 V1 plus P2 V2 equal to PV। P1 সমান 4s by R1,
v1 সমান 4/3 পাই r1 কিউব প্লাস p2 সমান 4s/r2, v2 সমান 4/3 পাই r2 কিউব ইকুয়াল টু p সমান 4s/r আর v সমান 4/3 পাই r কিউব। 4/3 পাই 4/3 পাই 4 দিয়ে কেটে গেল, 4s 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 চলে গেল। তাহলে এখানে কি থাকলো? অনলি r1 স্কয়ার। এখানে কি থাকলো? অনলি r2 স্কয়ার। এখানে কি থাকলো? r স্কয়ার। অতএব r ইকুয়াল টু রুট ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার। ইট ইজ আনাদার ফর্ম। এটাও চিন্তা করতে পারো। আচ্ছা, নেক্সট আর একটা ছোট্ট কাজ করে আমরা ছেড়ে দেবো আজকের আলোচনাটা। সেটা হলো এই রকম যে একটা এরকম ভাবো না কেন যে একটা পানির ফোঁটা বড় বড় মানে এমন বড় না যে গোলাকার আকৃতি নষ্ট হয়ে যায়, এরকম একটা আকৃতি, একটা বড় ফোঁটা যার ব্যাসার্ধ হচ্ছে আর, সেটাকে বাড়ি মেরে ভেঙে তুমি n সংখ্যক ছোট ছোট বুদবুদ তৈরি করলে n সংখ্যক, যার প্রত্যেকের ব্যাসার্ধ স্মল আর। বললাম n সংখ্যক আমি বুদবুদ তৈরি করেছি যার আর। তুমি কতখানি কাজ করেছো বা তার কতখানি শক্তি বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে বের করতে হবে। আচ্ছা, আমার ভেঙে টুকরা টুকরা করেছি, আমার আয়তনের তো কোনো পরিবর্তন হবে না, তাই না? আয়তন ঠিক আছে, একটা ইট ভাঙলাম, বাড়ি মেরে 4 টুকরা হলো। এখন আগের আয়তন যা ছিল ওই গোটা ইটটাকে পানির মধ্যে যদি পানি চুষে না নেয়, গোটা ইটটাকে পানির মধ্যে ফেললে যা হতো টুকরা গুলো আর একটা বালতির পানিতে ফেলে দিলেও একই পরিমাণ পানির উচ্চতা বাড়তো, আয়তন তো সমান থাকতো, তাই না? ঠিক আছে, যদি আয়তন সমান হয়, আইনসঙ্গত হবে, তাহলে এর আয়তন ছিল 4/3 পাই আর কিউব, আর এর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। একটা আমার n সংখ্যক টুকরা হয়েছে, এই হলো কথা। তাহলে আমার 4/3 পাই কেটে যায়, তাহলে আর কিউব ইকুয়াল টু m আর কিউব। এখান থেকে আমি লিখতে পারি একটা কথা যে r সমান n টু দি পাওয়ার 1/3 r, আর এখান থেকে লিখতে পারি একটা কথা r ইকুয়াল টু n টু দি পাওয়ার -1/3, এখানে ছিল 1/2 পড়ে গেল -1, 1/3 r। আমাকে যদি r জানা থাকে তাহলে r বের করবে হবে, আর যদি r জানা থাকে বা সরি r জানা থাকে তাহলে আমি এই স্মল আর বের করতে পারবো, আর যদি স্মল আর জানা থাকে তাহলে আমি ক্যাপিটাল আর বের করতে পারবো। আপাতত এই কথা মাথায় রাখো। আচ্ছা, আগের আমার ক্ষেত্রফল ছিল, আগের ক্ষেত্রফল সমান আমার কত? 4 পাই আর স্কয়ার। এখন আমার ক্ষেত্রফল, এনটার ক্ষেত্রফল n ইন্টু 4 পাই আর স্কয়ার। আচ্ছা, সমান 4 nটা গুণ করি, n 4 পাই, এই আর কে আরে কনভার্ট করি, কি করে করবো? এটা দিয়ে করি, n টু দি পাওয়ার -1/3 r হোল স্কয়ার সমান n টু দি পাওয়ার, আচ্ছা আরেকটা থাক, 4 পাই n টু দি পাওয়ার -2/3 r, বাদ গেলে কি থাকে? n টু দি পাওয়ার 1/3 ইন্টু 4 পাই আর স্কয়ার। এটার ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, আর এই সবটার ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার কে n টু দি পাওয়ার 1/3 দিয়ে গুণ করা হয়েছে। তার নিঃসন্দেহে বলতে পারি n a dash is greater than a, তাহলে আমার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে? n
এ ড্যাশ মাইনাস এ ড্যাশ সমান কত? এটাই বসে যাবে কত? n ইন্টু 4 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। তাহলে ডেল এ সমান 4 পাই কমন যায় n আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। যদি আমার এই এখানে একটা বলা ভালো, এটা কিন্তু একটা ফোঁটা, পানির ফোঁটা, এটার পৃষ্ঠ কিন্তু এক, অতএব পৃষ্ঠ অভ্যন্তরীণ চাপের ফর্মুলা কিন্তু টুয়াইস এস বাই আর, এই ফর্মুলা হবে, 4 হবে না, পৃষ্ঠ একটা। আচ্ছা হলো, বুঝলামই তো, এখানে পৃষ্ঠ একটাই ধরে করেছি আমরা, এখানে 2 দিয়ে গুণ করছি না। তাহলে আমার শক্তি বৃদ্ধি হয়েছে কত? 4 পাই, 2 দিয়ে গুণ করলাম না, পৃষ্ঠ একটা, n আর স্কোয়ার মাইনাস আর ইন্টু পৃষ্ঠ টান, আর স্কোয়ার পৃষ্ঠ টান, এই হলো আমার শক্তি বৃদ্ধি। এখন একটা প্রশ্ন আছে যে দুটো ব্যাসার্ধ তোমাকে দেওয়া থাকবে না, একটা দেওয়া থাকবে। যদি তোমাকে স্মল আর না দিয়ে থাকে, যদি আর না দিয়ে থাকে, তাহলে এই আর এর জায়গাটায় আমি স্মল আর বসিয়ে দেবো, ভ্যালুটা কোনটা গো? স্মল আর এটা বসিয়ে দেবো, আর এর জায়গায় স্মল আর কনভার্ট করে দেবো। তাহলে কি হচ্ছে? 1 নম্বর, এটা বরং 1 নম্বর থাক আমার। 2 নম্বর, যদি দুটোই দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, হয়েই গেল। আর যদি একটা দেওয়া থাকে তাহলে 2 নম্বরে বলতে পারি আমি যে ডেল ই সমান 4 পাই n আর স্কোয়ার মাইনাস, আচ্ছা একটু ব্র্যাকেটটা চেঞ্জ করতে হবে, বড় ব্র্যাকেট লাগবে, n টু দি পাওয়ার 1/3 স্মল আর হোল স্কোয়ার। কি বল? ওকে, সমান 4 পাই আর স্কোয়ারটা মনে কমন যায়, আর স্কোয়ারটা কমন নিয়ে নি, n মাইনাস n টু দি পাওয়ার 2/3 সমান 4 পাই n টু দি পাওয়ার 2/3 আর স্কোয়ার, তাহলে থাকে n টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, দ্যাটস ইকুয়াল টু ডেল ই। কি দেওয়া থাকলো? আমার স্মল আর দেওয়া আছে, ক্যাপিটাল আর দেওয়া নাই। আমি যদি ক্যাপিটালকে প্রেস করে ফেলি, এটা আসবে। সাবস্টেনশন বসানো হয়নি এসের মান। আচ্ছা, 3 নম্বর কথায়, যদি আমার ক্যাপিটাল আর দেওয়া থাকে তাহলে স্মল আর রিপ্লেস করতে হবে। চলো ওটা দেখে নিই। ই ইকুয়াল টু 4 পাই, স্মল আর হটাবো আমি, এন স্মল হটাবো, ফার্স্ট ব্র্যাকেট, n টু দি পাওয়ার মাইনাস 1/3 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার সাবস্টিটিউশন ভুলে না যায়, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হলো বলো? 4 পাই গুণ করলে কত হয়? n টু দি পাওয়ার 2/3, না আগে গুণ করি না, আগে স্কোয়ারটা করে না, ভুল হচ্ছে আবার। দেখো ব্র্যাকেট লাগবে না, n টু দি পাওয়ার মাইনাস 2/3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এস। 4 পাই আর স্কোয়ার কমন যায়, বড় হাতের আর স্কোয়ার কমন গেল। আচ্ছা, এখানে যদি গুণ করি আমি 2/3 মাইনাস, এখানে 1 মাইনাস 3/3 মাইনাস, মানে n টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। এই দেখো, এটার বেলার দিকে তাকিয়ে দেখো, এটার বেলার দিকে তাকিয়ে দেখো। 4 পাই আর স্কোয়ার ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে ওটাও ঠিক আছে, বড় আর এর জন্য কোনো সমস্যা নাই, ছোট আর এর আসলে এখানে n টু দি পাওয়ার 2/3 গুণ করতে হবে, আর কিছু না। আর দেওয়া থাকলে মানে স্মল আর এবং আর
দেয়া থাকলে ডেল ই সমান 4 পাই এন আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার এস। তারপরে কি করলাম, স্মল আর দেয়া থাকলে ডেল ই ইকুয়াল টু 4 পাই আর আগে এটা লিখে নি এন টু দি পাওয়ার 2/3 সম্ভবতাই আছে আর স্কোয়ার, এখানে কি হলো এন টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 এস। আর আর দেয়া থাকলে del E equal to 4 pi r square, 4 pi r square n to the power 1/3 minus 1 s। খেয়াল করো। ওকে, আমি আশা করি বুদবুদ সম্বন্ধে আমরা যথেষ্ট আলোচনা করে ফেলেছি। সরি, অনেক সময় নষ্ট হয়ে গেছে। থ্যাংক ইউ। নো মোর টুডে। আবার আসবো আর একটা দিন সারফেস টেনশনের আরেকটা সমস্যা নিয়ে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।